নমস্কার সকলকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি হরিয়ানা থেকে পুতুল বলছি। আজ ২৪শে জুলাই শুক্রবার। আজ উল্টো রথ। আজ প্রভু জগন্নাথ দেবের নিজ আলয়ে ফিরে আসা। ১৬ই জুলাই রথযাত্রা শুরু হয়ে আজ ২৪শে জুলাই উল্টো রথ টানার মধ্য দিয়ে এই ৯ দিন ব্যাপী উৎসব শেষ হয়েছে। উল্টো রথ হল সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের সমাপনী দিন, যেদিন বিগ্রহ মাসির বাড়ি থেকে নিজ মন্দিরে ফিরে আসেন। উড়িষ্যায় এই প্রত্যাবর্তনকে বলা হয় বাহুদা যাত্রা, আর বাংলায় পরিচিত উল্টো রথ নামে। তাই আজকের দিনটি অত্যন্ত শুভ আমাদের ভক্তদের কাছে। সবাই একবার হলেও বলবেন জয় জগন্নাথ। সংসারী মানুষ, সংসারের প্রথম কাজটাই শুরু হয় রান্নাঘর থেকে। আমি একদম সকাল সকাল উঠে রান্নাঘরে এসে চিড়ের পোলাও বানিয়েছিলাম, আর বানিয়েছিলাম মেয়ের জন্য প্যানকেক। মেয়ের শরীরটা কয়েকদিন ধরে ভালো নেই, সাথে আমারও কোনো কিছুই খাচ্ছে না, তাও চেষ্টা করে যাচ্ছি। এই যে আমি সব কিছু করে নিয়েছি, কারণ মেয়ে উঠে গেলে আর কিছু করতে দেবে না। যাই হোক, আমার কন্যে উঠে পড়েছে, তাকে আমি ব্রাশ করাতে নিয়ে যাচ্ছি। সকালবেলায় একদম ছোট্টখাটো একটা যুদ্ধ। যাই হোক, সেই যুদ্ধ থেকে ফিরে এলাম। এরপর মা সবাইকে শরবত দিয়ে দিয়েছে। আমার হাজব্যান্ড সেই শরবত খেয়ে বেরিয়ে গেছে। আর এই যে তাকে আমি এটা হচ্ছে ব্রেকফাস্টের জন্য টিফিন বক্সে প্যাক করে দিয়েছিলাম, আর সাথে আমি মেয়েকেও একটু দিয়েছিলাম। জানি ও খাবে না, তবু মায়ের মন তো একটু দিলাম। এই যে খাবারটা দেখে ওর রিয়াকশান দেখুন, প্রচণ্ড রেগে গেছে। তারপর ওকে প্যানকেক আর চিড়ের পোলাও দুটোই দিয়েছিলাম, যাতে ও একটু খায়, কিন্তু ও খায়নি কিছুই। বিগত কয়েকদিন ধরে বাড়িতে যে কী পরিমাণ একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আপনাদের কি বলবো। একটা ছোট্ট বাচ্চা না খেয়ে খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে। এমনিতে ও খুব দস্যি, সেই সবই করছে, কিন্তু একটুও খেতে চাইছে না। ওকে হেলদি আনহেলদি সমস্ত রকমের খাবার এখন এই পরিস্থিতিতে আমি দিচ্ছি, যাতে ও একটুখানি খায়, কিন্তু ও কোনো কিছুই খাচ্ছে না। কিন্তু তাই বলে ভাববেন না যে দুষ্টুমির শেষ আছে, সেটা কিন্তু ঠিকই করছে, উল্টে পড়ে যেতে যেতে হলেও সেটা করে যাচ্ছে। এই যে এটা ওনার রোজকার কাজ, এটা সারাদিন অন্তত ২-৩ বার করে। আমি একদিন ছোট্ট করে একটু ভিডিও করে নিলাম সবাইকে দেখানোর জন্য। এইগুলো সব সুন্দর করে গুছিয়ে নেব। তারপরে এই যে এই খাবারটাই আমার হাজব্যান্ডকে দিয়েছি, আর এটাই বাড়ির সবার জন্য করেছি, আর আমিও একটু নিয়ে খেয়ে নিলাম। এরপরে চলে এলাম রান্নাঘরে, কারণ প্রতিদিনের মতো সবজি কাটা আছে। সব নিয়ে সবজি কাটতে বসে গেলাম, আর মেয়েকে দিলাম আমার বাবার কাছে। দাদু আর নাতনি মিলে এখন নানা রকম খেলবে, নানান কিছু করবে। আমি সেই ফাঁকে তাড়াতাড়ি করে একটু সবজি কেটে নিচ্ছি। কী বলুন তো, আমি প্রথমেই বলেছি আজকে রথযাত্রা, কিন্তু আমি সকাল থেকে জানতাম না যে আজকে রথযাত্রা, সেই জন্য আমিষ রান্না করে ফেলেছি। কিন্তু মেয়ের কারণে যাই হোক আমরা কেউই সেটা খেয়ে উঠতে পারিনি। রান্না শেষ হওয়ার পর জানতে পারি, অনেকটা পরেই জানতে পারি যে আজকে রথযাত্রা। সাধারণত রথযাত্রার দিনে আমরা নিরামিষ খাই, কোনো আমিষ খাবার বাড়িতে করি না। মাছ মাংস ডিম কোনোটাই হয় না, পেঁয়াজ রসুন তো হয় না। যদিও হয় কোনো কোনো দিন, সেটা হয়তো মাছ হয়, বাকি অন্য কিছু হয় না। যাই হোক, সমস্ত সবজি কেটে নিলাম। এরপরে আমি বাটনা বাটতে চলে এসেছি। আমি মেয়েকে নিয়ে স্নান করতে যাচ্ছিলাম, সেই জন্য যে মেয়ের ছোট্ট টাওয়ালটা আমার কাঁধে আছে। দেখলাম অনেকবার কারেন্ট চলে যাচ্ছে, সেই জন্য ভাবলাম ওকে স্নান করাতে যাওয়ার আগে একটু মশলাটা বেটে নিই। জানেন তো, আমাদের এখানে না কারেন্টের খুব সমস্যা, যখন তখন চলে যায়, আর কারেন্ট চলে গেলে আমি মশলা বাটতে পারবো না। আর আমার এখানে শিলনোড়াও নেই যে আমি মশলা বেটে নিতে পারবো। তাই কারেন্ট চলে গেলে সত্যি কান্নার মতো অবস্থা হয়ে যায়। এই যে ভিডিওতে যা কিছু স্মুথ দেখাচ্ছে, আসলে জীবন কিন্তু এতটাও স্মুথলি নয়। এর মাঝখানে আমার মেয়ে যে কতবার রান্নাঘরে এসেছে, বা আমাকে বাইরে যেতে হয়েছে, কত কি সে কাণ্ড কারখানা করেছে, তার কোনো ঠিক নেই। প্রতিদিনকার জীবনে হাজার হাজার ছোট ছোট নানান ঘটনা ঘটতে থাকে, সেগুলো তো আর দেখানো যায় না, তার কিছু অংশ আমি তুলে ধরি মাত্র। বাটনা বাটার পর আমি রান্না শুরু করে দিয়েছিলাম, কারণ
কারেন্ট চলে গেলে হবে না। বহুদিন থেকে আমাদের ইন্ডাকশানে রান্না হয়, সে যে কী অবস্থা কী বলবো, ভীষণ গ্যাসের সমস্যা, সেই নিয়ে আপনাদের পরে বলবো। সে এক ইতিহাস, মানে শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। যদি একদিন বা দুদিন না কারেন্ট থাকে কীরকম হয় বলুন তো। এখানে বেশ কয়েকদিন বা কয়েক মাস টানা কারেন্ট ছিল না, সেই গল্প অন্য একদিন বলবো। যাই হোক, মেয়েকে আর আমি নিচে স্নান করে চলে এলাম, তারপর ঠাকুর প্রণাম করে নিলাম। দেখতেই পাচ্ছেন মা সকালে পুজো করেছে, ওটা আমি সাজাইনি, মাই সাজিয়েছে। এরপরে আমি মেয়েকে একটু চুল টুল আছে পাউডার মাখিয়ে ক্রিম ট্রিম মাখিয়ে রেডি করে দিলাম। এই যে আমি যখন ঠাকুর প্রণাম করতে যাই তখন আমার মেয়ে আমার ঠাকুরের সিংহাসন থেকে এটা পেয়েছে, এটা নিয়ে খুব খুব মজা পেয়েছে। বাকি দুপুর থেকে বিকেল পর্যন্ত ওর খাওয়া নিয়ে টানা যুদ্ধ হয়েছে, সে যুদ্ধে আমরা পরাজিত সবাই প্রায়। যাই হোক, এই যে বিকেলবেলা দেখতে পাচ্ছেন রথযাত্রা ছিল, যখন বাবা জানতে পারলো তখন এই গাছটা বসিয়ে দিয়েছে, আনারস গাছটা। বিপত্তারিণী পুজোর জন্য আমরা একটা পাকা আনারস এনেছিলাম, সেইটা থেকে এই গাছটা বসানো হয়েছে। হয়তো পরের দিন এটা বসানো হতো, কিন্তু আজকে এত সুন্দর ওয়েদার আর ভালোই বৃষ্টি হচ্ছিল, তাই আজকেই বাবা এটা বসিয়ে দিয়েছে। জানেন তো, আমি না গাছ পাগল বা প্রকৃতি পাগল বলা যেতে পারে, মানে প্রকৃতির মাঝখানে থাকলে আমি বলতে গেলে হারিয়ে যাই। আর কি বলুন তো, প্রতি বছর না এই দিনটাতে, মানে এই যে বর্ষাকালে আমি অনেক বাড়িতে থাকাকালীন গাছ লাগাই, সেটা আমার স্কুল জীবন থেকে, মানে সেই যে স্কুল জীবন থেকে শুরু হয়েছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি, তারপরেও বিবাহের পরেও যখন আমি বাড়ি গিয়েছি তখন এই কাজগুলো করতাম। প্রতি বছর এই সময় যদি আমি বাড়িতে থাকতাম বাবাকে বলতাম গাছ এনে দাও, আর রথযাত্রার দিন তো মাস্ট গাছ লাগাতেই হবে। জানেন, ছোট থেকে শেখা কিছু কিছু নিয়ম, সেগুলো আমি আজও ধরে রেখেছি এবং ভবিষ্যতেও ধরে রাখবো। যেইগুলো আমাদের ভালো বা আমাদের কি বলবো সব কিছুতে উপকারে আসে, সেগুলো তো ধরে রাখাই যায় বা করাটা উচিত। সংসারের হাজারটা কাজ থাকলেও এখন মেন কাজ হয়ে দাঁড়িয়েছে যে সারাদিনের মধ্যে কোন খাবারটা আমার মেয়ে একটুখানি মুখে তুলবে। সেই জন্য বিকেল হতে না হতেই আমি রাতের খাবারের প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম, কারণ ও ঠিক কী খাবে আমাদের কারোর জানা নেই, আর ও না খেলে আমরাও খেতে পারবো না। আমি একটু মাশরুম, আলু, গাজর এইসব নুন হলুদ মাখিয়ে সেদ্ধ করে নিয়ে আমি অল্প একটু তেল দিয়ে ফ্রাই করে নিয়েছিলাম। এগুলো বাচ্চাদের জন্য ভীষণ হেলদি, পরে আমি এর পুরো ভিডিও দেব, আপনারাও এগুলো বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, বড়রাও খেতে পারে শরীর অসুস্থ থাকলে। একটা সময় ছিল যখন আমার মেয়ে এগুলো খুব ভালো খেত, এবং আমি যে হোমমেড হেলদি খাবারগুলো বাড়িতে বানাতাম সেগুলো আমার মেয়ে ভালোই খেত, কিন্তু ইদানিং ও কোনো কিছুই খাচ্ছে না বা খায় না। তাও আমরা সব রকমভাবে সবাই মিলে চেষ্টা করে যাচ্ছি ও কীভাবে একটুখানি খাবার খায়। যাই হোক, বিকেলবেলা থেকে এগুলো করে নিয়েছিলাম, তারপরে ওর খাবার রেডি করে আমি চলে গেলাম সবজি গোছাতে। প্রতিদিন আমাদের এখানে জানেন তো বড় বড় বিশাল বড় বড় সবজির ট্রাকে করে সবজি আসে 11টা নাগাদ। এই 2 মাস হলো এখন সবজি আসছে 12টা নাগাদ। তো আজকে কাজের জন্য বাবা সকালে বাজার যেতে পারেনি, সেই জন্যই বিকেলবেলায় বাজারে গিয়েছিল, এইগুলো এনেছে। তো আমি কি করি, ফ্রিজে রাখার আগে প্রত্যেকটা সবজিকে ভালো করে ক্লিন করে আলাদা আলাদা পলিথিন ভরে রাখি। তো যখন যেগুলো একদম সময় পায় না তখন এমনিই রেখে দিই, পরে ক্লিন করে নিই। হ্যাঁ, অবশ্যই এগুলো ক্লিন করার পর কিন্তু শুকনো করে দিতে হবে, না হলে কিন্তু পচে যাবে, আর এমনিতেও বর্ষাকাল আরোই পচে যাবে। যদিও এখানকার ওয়েদার একদমই ড্রাই, এখানে সব জিনিস সাধারণত পচে যাওয়ার থেকে শুকিয়ে যায়, একটু অন্য রকম হয়ে যায়। আমি যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাড়িতে বলছি, কোনো জিনিস কিছু হয়ে গেলে সেগুলো খুব চটজলদি পচে যেত, কীরকম একটা হয়ে যেত, কিন্তু এখানে সেটা অন্য রকম হয়ে যায়। উত্তর ভারতে আসলেই গরমের সময় প্রচণ্ড গরম আর শীতের সময় প্রচণ্ডই শীত। আমার যে বন্ধুরা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে থাকে তারা বলে যে এখানের ওয়েদার প্রচণ্ড বাজে, আর পলিউশন সেটা তো মারাত্মক। সবাই জানে এখানে অধিকাংশ সময় রেড অ্যালার্ট জারি থাকে, মানে আমি পলিউশনের ব্যাপারে বলছি, রেড জোন করা থাকে। এখানে আমি অনেক সময় অনেককে মাস্ক ব্যবহার করতে দেখি, এবং এর কারণটাও তো জানা, ওই পলিউশনের জন্য। আর কুয়াশার সময় কি বলবো, এমন অবস্থা হয় যে বেলা 12টার সময়ও সামনে কিছু দেখা যায় না। আপনাদেরকে আমি উত্তর ভারত বা এই রাজ্য বা এই রাজ্যের পাশাপাশি অন্য রাজ্যগুলো সম্পর্কে আমি যেটুকু জানি সেগুলো অবশ্যই জানাবো। আপনারা সাথে থাকুন।
আমার মেয়ের দুষ্টুমির এক ঝলক দিয়ে এই ভিডিওটা শেষ করলাম।